শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয় যদি ইচ্ছাশক্তি প্রবল হয়। এই সত্যকে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন মুক্তা বেগম। ছোটবেলায় টাইফয়েড একটি পা হারালেও দমে যায়নি তিনি। আজ তিনি শুধু নিজেকে প্রতিষ্ঠিত করেনি, বরং সমাজের চোখে দৃষ্টান্ত হয়ে উঠেছেন। মুক্তা বেগমের জীবন ছিল এক সাধারণ শিশুর মতোই, কিন্তু 7 বছর বয়সে টাইফয়েড একটি পা হারানোর পর তার জীবন বদলে যায়। তবুও তিনি দমে যায়নি। লেখাপড়া শেষ করে সংসার গড়েছেন, স্বামী ও 2 সন্তানকে নিয়ে সুখী পরিবার পরিচালনা করছেন। সমাজের বাঁকা কথা, কটাক্ষ আর উপহাস পেরিয়ে আজ তিনি একজন দায়িত্বশীল নারী গেটম্যান। তেজগাঁও রেলগেটে প্রতিদিন হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং প্রতিদিন কঠোর পরিশ্রম করে তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি আসল শক্তি। নারী হয়ে গেটম্যানের কাজ সহজ নয়। দিনে কাজ করতে অসুবিধা না হলেও রাতে দায়িত্ব পালন করতে কষ্ট হয় এবং নিরাপত্তাজনিত সমস্যাও দেখা দেয়। তবে এসব প্রতিকূলতাকে সঙ্গে করে মুক্তা বেগম তার দায়িত্ব পালন করে চলেছেন। তার দাবি, সকালে ডিউটি হলেই তার সুবিধা হয়। মুক্তা বেগমের জীবন আমাদের শেখায়, প্রতিবন্ধকতা জীবনের সমাপ্তি নয়, বরং সংগ্রামের আরেকটি নাম। তার এই সাহসিকতা সমাজের সকল নারীদের জন্য অনুপ্রেরণা। এই ধরনের সংগ্রামী নারীর পাশে দাঁড়ালে সমাজ আরও এগিয়ে যাবে। নারীদেরকে সবাই ওই চোখে দেখে না। নারীদের রাস্তাঘাটে চলাটাই অনেক কষ্ট, অনেক টাবল। ঠিক আছে, কিছুদিন আগে যে আসিয়ান নামের মেয়েদের একটা দর্শন হইলো, এই মেয়েটারও তো কোনো কিছু কেউ নিতে পারলো না। তো নারীরা চোখের দেখা কাজ পারে না, এমন কোনো কাজ নাই যে না পারবো। কাজকে মারপেটাতে শিক্ষা আসে না, কাজ দুনিয়া তাই সেই শিখে। ঠিক আছে, আমিও তো আর 5টা মানুষের মতো দেখা দিয়ে কাজ শিখছি না, কাজ করছি না। এটা আমার ছোটোকালে 7 বছর বয়স যখন, তখন টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বরের থেকে এরকম হয়েছে, পা এরকম ধরেই হাঁটে। মানুষের কাছে হাত পাতমো কেন? আল্লাহ একখান্দা একটু কুত্তা দিছে, তারপরে নিজের কর্ম জানি, কর্মকে রাখাবো কেন হাত পাতবো? আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ পুরো 5টা যেটুকুই রাখছে ভালো রাখছে। ঠিক আছে, কাজ করে খাওয়াটা অনেক বেটার। মানুষের কাছে হাত পাতাটা তো ভালো না। সবাই বলে যে অনেক মানুষ আসে আমাদের কিছু দাও, হাত পাইতা, তোমরা কাজ করতে পারো না, কাজ করে খাও। সমস্যার জয় কীভাবে মনে করছে আমরা মহিলারা দুর্বল, আমরা কিছু করে খাইতে পারবো না। যখন এই সরকারি চাকরির নিউজ আমরা পাই, আমরা দিলাম, তখন 1000 লোকে বলছে যে তোমার মতো মেয়ের চাকরি হবে। ইনশাল্লাহ হয়েছে, সবার মুখে জয় হয়েছে। চাকরি আসলাম, স্যারেরা দেখে বললো তোমার আমরা গর্ববোধ করে তুমি চাকরি করতে পারবা। মানুষের কাছে হাত পাইতে তো আমাদের কোনো লাভ নাই। লাভ আছে নিজে কর্ম জানি। আমার চাকরিটা হয়েছে প্রতিবন্ধী কোটার থেকে, চাকরিটা আমার হয়েছে। ঠিক আছে, আমার মা জীবন অনেক কষ্ট করছে, আমার মায়ের অনেক সাফল্য, আমার মার দ্বারাই আমি চাকরিটা করে না। আমি না, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রে নাইট করা লাগে, নাইট দুটাই আমার জন্য কষ্ট। তেজগাঁও এলাকাটা ভালো না, ঠিক আছে, এমনি জায়গাটা খারাপ, তারপরে নাইট করতে গেলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আমি চাচ্ছি যে আমার নাইটটা ক্যান্সেল হয়ে যাক। আমি দিনে যে কদিন পারি ওই কদিনই করবো। নাইট করতে মানে বললাম তো, এই জায়গাটা বেশি সুবিধা না। আর একা আরও মহিলা যদি থাকতো এই জায়গায়, তাহলে নাইট করলে একটা বুঝ পাওয়া যেত। মহিলারা তো নাই, আমি একা রাতের 10টার থেকে সকাল 8টা পর্যন্ত আমার নাইট করা লাগে। সপ্তাহে আমার 2 দিন নাইট হয়। আমি আর 5টা মানুষের মতো নিজে জব করে, নিজে চাকরি করে খাইতেছি। মানুষও দেখতেছে যে আমি একটা কর্মজীবী মেয়ে, আমি কর্ম করতে পারি। আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে মেয়ে আছে, 1 ছেলে 1 মেয়ে। তাদের বিয়ে হয়ে গেছে, তারা তাদের মতো চলে গেছে। আমি আল্লাহর কাছে যে শুকরিয়া, যে আমাদের মতো মহিলারা বাসে উঠতে গেলে আমাদের বাসে নিতে চায় না, অথচ আমাদের যে উঠা নামার জন্য যে একটা আমাদের কষ্ট হয়, কিন্তু বাসওয়ালারা মনে করে যে আমরা উঠলে ভাড়া দিব না। কিন্তু আমরা তো অবশ্যই টাকা দেবো, ভাড়া দিয়ে নামি, ভাড়া দিয়ে উঠি, কিন্তু আমাদের কেন বাসে উঠাইতে চায় না? আমাদের তো এই যে যখন ডিউটিতে আসি, তখন মনে করেন চোখের পানি টলটল করে, বাসে উঠতে পারি না। এই যে দুপুর ডিউটি শেষ হইলে যাইতে খুব কষ্ট হইব। আজকে যদি সরকারের চাকরি, যখন আমাদের আগে নিয়ম ছিল বাসার আনতে লোকজন উঠায় নিয়ে আসবে, চাকরির জন্য আবার টাইম মতো নিয়ে বাসায় পৌঁছাই দিইব, আমাদের ওইভাবে নিয়ম ছিল। এখন আমাদের নিয়ম ওইভাবে নাই, নিয়ম চলে গেছে। কিন্তু আমাদের মতো মেয়ে গো বাস ধরে আসাটা আমাদের জন্য খুব কষ্ট না। আমার এমনি হাঁটতে কষ্ট হয় না, কিন্তু কিনি কয় বাস ধরাটাই আমার জন্য বেশি কষ্ট। ঠিক আছে, বাস ধরে আসা লাগে, যাওয়া লাগে, বাস ধরাটাই কষ্ট। এখন আপনি কেমন আছেন? পরিবার পরিজন আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে বিয়ে হয়েছে, ছেলের মতো চলে গেছে। আমার হাল ধরার মতো আমার হাজবেন্ড আছে। ঠিক আছে, আমার হাজবেন্ডই আমার সব কিছু। আপনি এখান থেকে স্যালারি পান, সেটাতে আসলে পরিবারের তো ব্যাকআপ দিতে হয়। হয় আল্লাহর কাছে শুকরিয়া, চলে হয়ে জায়গা।
একটা বাপ পারে না 5টা সন্তান মানুষ করতে, একটা মা পারে 5টা সন্তান মানুষ করতে। কেউ বলে না যে আমি কিছু করতে পারবো। তো সবার কাছে অবহেলিত পাত্র ছিলাম, যে তারপরে বলছি যে মানুষরা কখনো অবহেলা করতে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কখন দিন ঘুরায় কপাল ঘুরায় কেউ বলতে পারে না। কিন্তু আমি তো গর্বিত, আমার এনে সবাই গর্বিত বোধ করে যে আমি সংসার সামলাই, চাকরি করি, ছেলে মেয়ে সামলাই। এটাই তো আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমাদের মতো প্রতিবন্ধীরা কেউ কারো কোনো ভালো চোখে মানুষ দেখে না। মানুষ মনে করে আমরা চাইয়া খুঁজে মানুষের থেকে আমরা খাই, আসলে কিন্তু তা না। মানুষ প্রতিবন্ধী হয়ে যে কর্ম করে খাইতে পারে, এটা মনে করেন সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে ঘরপতি যারা অসহায় প্রতিবন্ধী যারা আছে তাদের পাশে জানি সরকার নিজে দইরা খারাপ, জানি মানুষগুলার কোনো, যেমন আমরা রোজার মাসে আল্লাহ আমাদের যা খাওয়ায় ভালো খাওয়ায়, কিন্তু কত মানুষ আছে ফেসবুকে এত কিছু তুইলা পাঠায়, আরেকজনের ঘরে শুধু পানি বাদ দিয়ে ইফতার করতেছে, কিন্তু ওগুলা তো আমাদের দেখায় লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নাই। তা আমরা পারবো না, চোখের দেখা কাজ এমন কোনো কাজ নেই যে আমি মুক্তা পারবো না, কিন্তু আমাদের মতো আরও মানুষ আছে তারাও কর্ম করে খাইতেছে। হ্যাঁ, আমাদের গেট আমরা যদি দেখি আমাদের গাড়ি আইসা পড়বো, আমাদের রাস্তা ক্লিয়ার করতে হবে, তাহলে মনে করেন আমরাকে গেট ফালাইলে যখন সময় বেশি হয়ে যায় তখন অনেক মানুষ অনেক ধরনের নানান ধরনের কথা আমাদেরকে বলে, তাও আমাদের শুনতে হয়। কিন্তু তাদের নিরাপত্তার জন্যই তো আমরা গেট ফালাই তারপর আমরা চাবি দিই, গাড়ি পাস করি, কিন্তু তাদের তো ওইটা ধৈর্য সহ্য হইতেছে না। তারপরেও তারা যেভাবে বলে আমরা কথা শুনে যাই। হ্যাঁ, খারাপ মানুষের খারাপ ভাষা কথা বলতেছে, ওইটা একটা মেয়ে মানুষ শুনতে তার কাছে খারাপ লাগারই কথা। ওই যে বললাম যে আমাদের মতো নারীদের সবাই অবহেলা করে, মানে অবহেলিত চোখে দেখে কেউ মানে। ওই নারীদের বলবো যে সরকার যদি ওরকম হইতো যে আমাদের মতো খুদে যারা আছে তাদেরকে নিয়ে মনে করেন যদি গর্ভবতী সরকার একটা লোকের খেয়াল রাখতো, তাহলে এই মানুষ ভিক্ষা করে চাইয়া খুঁজা খাইতো না, খাইতো না। না, আমার চলাচল যে আসা যাওয়াই আমার কষ্ট, আমার ডিউটিতে কোনো কষ্ট নাই, আর আমার কষ্ট শুধু নাই। এই যে আমি ডিউটি করতেছি আমার কোনো কষ্ট নাই। না হাঁটতেও না হইলে কিছু, আমার অভ্যাস হয়ে গেছে, আমি এখন পারি। ঠিক আছে, আমার স্যারে যখন আমরা নতুন জয়েন করি তখন আমার স্যারে আমাকে বলছে, মুক্তা তোমার 1 সপ্তাহ ট্রেনিং দিলাম, 1 সপ্তাহে আমি 3 দিনে ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি। 3 দিনের মাথায় আমার চাকরি স্যার ওকে করে বলছে তোমার আমি গর্বিত, তুমি পারবা চাকরি করতে।